নমস্কার বন্ধুরা, 108 শিব মন্দির দর্শন করার পর ভোলানাথকে প্রণাম জানিয়ে আমরা 108 শিব মন্দিরের ঠিক বিপরীতে অবস্থিত কালনা রাজবাড়ি গ্রাউন্ডে চলে আসলাম। এইখানেই রয়েছে ভালো ভালো বেশ কিছু দর্শনীয় মন্দির, যেমন প্রতাপেশ্বর মন্দির, লালজি মন্দির, রাসমঞ্চ, রামসীতা মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রূপেশ্বর মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির। এর মধ্যে বেশিরভাগ মন্দিরেই টেরাকোটার অসাধারণ শিল্পকর্ম লক্ষ্য করা যায়। রাজবাড়ি প্রাঙ্গণে প্রবেশ করেই প্রথমে বাঁ পাশে পেলাম প্রতাপেশ্বর মন্দির। মন্দিরটা দেখেই প্রাণটা জুড়িয়ে গেল। মন্দিরের ওপরের অংশে রয়েছে সমান্তরাল খাঁজ কাটা গম্বুজ আকৃতির শিখর, আর নিচের দেওয়ালের চারপাশের প্রতিটি স্থানে ছোট ছোট অসংখ্য টেরাকোটার ফলক দ্বারা সজ্জিত। এই মন্দিরকে জলেশ্বর শিব মন্দিরও বলা হয়ে থাকে। 1849 সালে রাজা প্রতাপচাঁদের জ্যেষ্ঠা মহিষী প্যারীকুমারী দেবী তার স্বামীর অন্তর্ধানে শোকাহত হয়ে তার স্মৃতির উদ্দেশ্যে উড়িষ্যা রীতির এই শিব মন্দিরটি নির্মাণ করেন। প্রতাপেশ্বর মন্দির দর্শন করে একটু সামনে এগোলে বাঁ পাশে পাওয়া যাবে রাসমঞ্চ। এটিও অত্যন্ত সুন্দর ঐতিহাসিক একটি স্থাপত্য। রাস উৎসবের সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি হল হিসেবে ব্যবহৃত হতো এই স্থাপত্যটি। এর বাইরের অংশে 24টি প্রবেশদ্বার রয়েছে আর ভেতরের অংশে 8টি প্রবেশদ্বার রয়েছে। এই স্থাপত্যটি অষ্টভুজাকার মানে অক্টাগোনাল শেপে নির্মিত। এর ঠিক মাঝখানে গম্বুজ আকৃতির একটি চূড়া রয়েছে, তবে বাকি অংশে কোনো ছাদ নেই, সম্ভবত সময়ের সাথে সাথে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই সম্পূর্ণ স্ট্রাকচারটি পোড়া মাটির ইট দ্বারা নির্মিত। উপরের অংশে ও পিলারের নিচের অংশে কিছু ছিদ্র লক্ষ্য করা যায়। হতে পারে ওপরের ছিদ্রগুলো ছাদের সঙ্গে যুক্ত ছিল, আর নিচের দিকে সম্ভবত কোনো রেলিং ছিল। রাসমঞ্চ দেখার পর রাস্তাটা যেমন গেছে সেরকম সোজা এগিয়ে আসলেই একটা দরজা পাওয়া যাবে। দরজা দিয়ে ঢোকার পর এই পরিসরটায় চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি দ্বিতল বিশিষ্ট আর একটা গেট রয়েছে, যার পাশে একটা পালকি রাখা। পালকিটা দেখে আমাদের খুবই ভালো লাগলো। প্রথম পালকি দেখছি এত সামনে থেকে, খুব সুন্দর। এবার এই গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করেই প্রথমে চোখে পড়বে এই তুলসী মঞ্চটি। বেশ অনেকটা উঁচু, গোল করে বাঁধানো তুলসী মঞ্চ। তারপরেই সামনে রয়েছে অসাধারণ টেরাকোটার কাজ করা লালজি মন্দির। সিদ্ধেশ্বরী মন্দির ঠিক যে বছর প্রতিষ্ঠিত হয়েছিল সেই বছরেই বর্ধমানের রাজাদের অর্থানুকূল্যে তৈরি হয় পঞ্চরত্ন শৈলীর লালজি মন্দির। দীনবন্ধু মিত্র তার সুরধুনী কাব্যে এই লালজি মন্দিরের এক সুন্দর বর্ণনা দিয়েছেন। ওই কাব্য এবং অন্যান্য তথ্য থেকে জানা যায় কীর্তিচন্দ্রের জননী ব্রজকিশোরী একবার গঙ্গা স্নান করতে গিয়ে ঘাটের কাছে আস্তানা করে থাকা গঙ্গাসাগরগামী এক সাধুর কাছে এক সুন্দর কৃষ্ণমূর্তি দেখে সেটা সাধুর কাছে চেয়ে বসেন।
সাধু অরাজি হলে তিনি তার রাধার সঙ্গে সেই কৃষ্ণমূর্তির বিবাহ দেওয়ার প্রস্তাব দেন। তাতে সাধু রাজি হন। খুব ধুমধাম করে বিয়ে হলো কৃষ্ণ রাধার। সাধু এবার যখন ফিরতে চাইলেন, ব্রজকিশোরী জানালেন তাদের পরিবারের রীতি অনুসারে কন্যার সঙ্গেই তার পতি থাকবেন, অতএব বিগ্রহ সাধুকে ফেরত দেওয়া যাবে না। জমিদার পরিবারের কূটকৌশলের কাছে হার মেনে শূন্য হাতেই সাধু ফিরে গেলেন। তার বিবাহিত কৃষ্ণ রাধার জন্য ব্রজকিশোরীর উদ্যোগে নির্মিত হল 25 রত্ন বিশিষ্ট লালজি মন্দির। 1739 খ্রিস্টাব্দে নির্মিত এই 25 রত্ন মন্দিরের সামনে রয়েছে একটি নাট মন্দির এবং তারও সামনে আরও একটি বিশাল আকৃতির মন্দির, যেটা গিরি গোবর্ধন নামে পরিচিত। মন্দিরটি দক্ষিণ পূর্বমুখী সুউচ্চ স্তম্ভের ওপরে অবস্থিত। প্রবেশপথে বিগ্রহের ঠিক মুখোমুখি রয়েছে গরুর স্তম্ভ। মন্দির গাত্রে বারান্দার খিলানে রয়েছে নয়নাভিরাম টেরাকোটার কাজ। তবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীন এই মন্দিরের ভেঙে পড়া কিছু অংশের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে কিছু কিছু টেরাকোটার ফলককে অপটু হাতে সংস্কারের নমুনা বড়ই বিসদৃশ্যভাবে চোখে পড়ে। গোল গোল পিলারগুলো খুবই সুন্দর লাগছে। নাট মন্দিরের প্রতিটি পিলারের গায়ে টেরাকোটার কাজ দ্বারা সুসজ্জিত। এবার মূল মন্দিরের চারপাশ ঘুরে দেখা যায়। পিলারের গায়ে যেমন টেরাকোটার কাজ রয়েছে, তার থেকে অনেক বেশি পরিমাণে কাজ রয়েছে মন্দিরের গায়ে, যা আরো বেশি সুন্দর লাগছে। নিচ থেকে শুরু করে মন্দিরের ওপর পর্যন্ত এই টেরাকোটার শিল্পকলা লক্ষ্য করা যায়। এবার মন্দিরের ডান পাশে চলে এসেছি। সামনের মতন এখানেও 3টি খিলান বা প্রবেশপথ রয়েছে আর একটা বারান্দা। তারপরে গর্ভগৃহে যাওয়ার একটা প্রবেশপথ রয়েছে, যা সাধারণের প্রবেশের জন্য নয়। ভগবানকে যখন ভোগ নিবেদন করা হয় তখন দর্শনার্থীরা এখান থেকে দেখে পুণ্য অর্জন করতে পারেন। এবার মন্দিরের পিছনের দিকটায় যাওয়া যাক। মন্দিরের 4টি কোণেতে 2টি করে প্রাচীরের মতন অংশ মন্দির থেকে কিছুটা বাইরে পর্যন্ত রয়েছে, যার ফলে এখানে একটা করে কোণ সৃষ্টি হয়েছে। এই প্রতিটা কোণে অসংখ্য ছোট ছোট টেরাকোটার কাজ দ্বারা সুসজ্জিত। এবার মন্দিরের পিছনের দিকে চলে এসেছি। এখানে রসুঘর বা রান্নাঘর রয়েছে, আর এই রান্নাঘরের সামনে বসিয়েই দর্শনার্থীদের ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। তার জন্য 100 টাকা করে কুপন নিতে হবে 12টার মধ্যে। পিছন দিকেও 3টি খিলান রয়েছে, কিন্তু সেগুলো প্রাচীর দিয়ে বন্ধ করে জানালায় পরিণত করা হয়েছে। টেরাকোটার কাজগুলো একটু কাছ থেকে দেখাই, দেখো কতটা সুন্দর। এখানে 2টি ঘোড়ার আকৃতি তৈরি করা রয়েছে, কতটা নিপুণভাবে তৈরি করা, কি সুন্দর লাগছে। এই ফুলগুলো কতটা সুন্দর করে তৈরি করা রয়েছে, কতটা ডিটেল কাজ করা রয়েছে, নিখুঁতভাবে ফুটিয়ে তোলা রয়েছে, তাও একটা বা দুটো নয়, এটা মন্দিরের নিচ থেকে উপর পর্যন্ত।
প্রতিটা কর্নারের বেশ কিছু অংশ ভেঙে গেছে আর কিছু কিছু জায়গা মেরামতো করা হয়েছে লক্ষ্য করা যাচ্ছে। এই টেরাকোটা আর্টের মাধ্যমে জীবনের বিভিন্ন পর্যায়ে ফুটিয়ে তোলা হয়েছে, যেমন যুদ্ধরত সৈন্য, কোনো অনুষ্ঠানে গান বাজনারত লোকজন, গো সেবা, পূজা অর্চনা ও অন্যান্য বিভিন্ন পরিস্থিতি। এবার আমরা মন্দিরের বাঁ পাশে চলে এসেছি। এখানেও অন্যান্য পাশগুলোর মতন 3টি খিলান ও বারান্দা লক্ষ্য করা যায়, কিন্তু গর্ভগৃহে প্রবেশের কোনো পথ নেই। এখানে একটা খুবই প্রাচীন ও পরিত্যক্ত পালকি দেখতে পেলাম। এই পালকিটার 3টে চূড়া রয়েছে। পালকিটা সম্পূর্ণরূপে ভগ্ন, কিন্তু পালকিটা দেখে বোঝা যাচ্ছে যে সেই সময় খুবই সুন্দর অসাধারণ শিল্পকলা দ্বারা সুসজ্জিত ছিল, যা এখন কঙ্কালসার হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এবার আমরা আবার মন্দিরের সামনে চলে আসলাম। এবার এই মন্দিরের পাশে, মানে এই টোটাল গ্রাউন্ডের মধ্যে আরও 2টো মন্দির রয়েছে, সেই দুটো দেখব। এর আগে তোমাদের বলেছিলাম গিরি গোবর্ধন মন্দিরের কথা। এই হচ্ছে সেই গিরি গোবর্ধন মন্দির, যেটা লালজি মন্দিরের ঠিক সামনে অবস্থিত। এটা 8 চালা একটা মন্দির। এর মন্দিরের ওপরের অংশটা পাহাড়ের মতন বা পর্বতের মতন তৈরি করা রয়েছে, যার মধ্যে পশু পাখি ও মানুষের শিল্পরূপ তুলে ধরা হয়েছে। আর গিরি গোবর্ধন মন্দিরের ঠিক ডান পাশে আরেকটি মন্দির রয়েছে। এখানে গোপাল রাখা রয়েছে, অনেকগুলো গোপাল রাখা রয়েছে। সঙ্গে বেশ কিছু ছোট ছোট কালো পাথরের আকারে পাথর রাখা রয়েছে, যেগুলো গোপাল রূপে মনে করা হয়, যেগুলোকে গোপালের মতনই পুজো করা হয়। এখানে দেখো অনেকগুলো কিন্তু এরকম ছোট ছোট বিভিন্ন মাপের পাথর রয়েছে, যেটা কিন্তু মূর্তি স্বরূপে, মূর্তি স্নেহে বা গোপাল স্নেহে পুজো করা হয়। ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার সকলকে ডাকা হচ্ছে ভোগ খাওয়ার জন্য, যারা যারা টিকিট কেটেছে তাদের। তো এবার আমরা যাব ভোগ খেতে। তো চলো তোমাদেরও দেখাচ্ছি। তো আবার আমরা মন্দিরের পিছনের অংশে চলে এসেছি, রান্নাঘরের ঠিক সামনে। এখানে আসন রাখা রয়েছে, এই আসনে বসেই আমরা ভোগ খেতে পারবো, মানে সকল দর্শনার্থীরা যারা যারা কুপন কেটেছেন তারা ভোগ খেতে পারবেন। সামনেই রান্নাঘরটা রয়েছে। ভোগ খাওয়ার পর আমরা বাকি মন্দিরগুলো দেখব, তো তোমাদের দেখাবো। তো আমাদের এখানে ভোগ খাওয়া হয়ে গেছে। এবার আমরা এই লালজি মন্দিরের গ্রাউন্ড থেকে বেরোবো। এরপরে আমরা দেখব রূপেশ্বর শিব মন্দির, রাম সীতা মন্দির, কৃষ্ণচন্দ্র মন্দির, এগুলো দেখব। কিন্তু এগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো, নয়তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। অনেকটা লম্বা অলরেডি হয়ে গেছে, আরও অনেক বড় হয়ে যাবে। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে বাকি মন্দিরগুলো নিয়ে।